লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম হচ্ছে কি ম্যাগনেটিক স্টোরড এনার্জি এই পর্যন্ত। এবং সেখান থেকে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে তোমার যদি আমরা একটা সিঙ্গেল তার প্যাচ দিই, মানে জাস্ট এরকম একটা যদি তার একটা সিঙ্গেল প্যাচ দিই, এরকম একটা সিঙ্গেল লুপ তার, এই সিঙ্গেল লুপ তার হচ্ছে গিয়ে এখানে যে পরিমাণ এনার্জি স্টোর করে রাখবে সেটা হচ্ছে কি ½ Li²। তো এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি একেবারে সিম্পলেস্ট ফর্ম অফ ইন্ডাক্টর। যদি একটা তার, একটা সিম্পল তার যদি না প্যাচ দাও তাইলেও একটা ইন্ডাক্টরের মতো কাজ করে, কিন্তু ক্লোজ লুপ হইতে হবে। সো ½ Li² পরিমাণ হচ্ছে কি এনার্জি সে ধরে রাখে। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে তোমার ম্যাগনেটিক স্টোরড এনার্জি ইন টার্মস অফ ফিল্ড কোয়ান্টিটি। ফিল্ড কোয়ান্টিটি বলতে কি বোঝানো হচ্ছে? ফিল্ড কোয়ান্টিটি মানে হচ্ছে গিয়ে এইমাত্র আমরা যে ইকুয়েশনটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ইন্ডাকটেন্স, মানে এনার্জি কি পরিমাণ ধরে রাখে, এই তারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করাইতেছো সেই কারেন্টের স্কোয়ার ইনটু হাফ ইনটু এই তারের যে ইন্ডাকটেন্স আছে, সেই তিনটা জিনিস তুমি যদি গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে এই তারটা বা এই সিস্টেমটা কি পরিমাণ এনার্জি স্টোর করে রাখছে। তো এখানে ইন্ডাকটেন্স আছে, কারেন্ট আছে, আমি এটাকে চাচ্ছি ফিল্ডের রেসপেক্টে। ফিল্ড মানে হচ্ছে বি ফিল্ড, এইচ ফিল্ড, এইগুলোর রেসপেক্টে হচ্ছে গিয়ে আমি আহ লিখতে যাচ্ছে। এক্স্যাক্টলি আমরা সেম কাজটি ইলেকট্রোস্ট্যাটিক্স এর সময় করেছিলাম আর কি। ইলেকট্রোস্ট্যাটিক্স এর সময় আমরা দেখছিলাম, কিন্তু এই যে এখন আমরা যে প্রমাণটা করব, আমি অন্য সেকশনেও এই কথাটাই বলতেছিলাম যে এই ধরনের প্রমাণটা বেশ ডাম একটা প্রমাণ, প্রচন্ড ডাম একটা প্রমাণ, এবং এইটার প্রমাণটা কখনোই তোমাদের সেমিস্টার ফাইনালে আসবে না। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস? এটা পারপাস হচ্ছে গিয়ে এই সূত্রটা দিয়ে অঙ্ক আছে, যে অঙ্কটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো আর কি। অঙ্কটা বাসায় নিজেরা করবা। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা দেখছিলাম যে তোমার এনার্জি এনার্জি যে পরিমাণ একটা সিস্টেমে জমা রাখে, একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যে পরিমাণ জমা থাকে সেটা হচ্ছে কি ½ D.E অথবা ½ ε E² বা ½ D² / ε। এই পরিমাণ হচ্ছে কি এনার্জি জমা রাখে। এটা আমরা অনেক বিস্তারিত ডিরাইভেশন করছিলাম এইটা কিভাবে করে আসে। এখন এই চ্যাপ্টারে আমরা যদি দেখি, এই চ্যাপ্টারে আমরা অনেকবার যখন অনেক সূত্র ডিরাইভ করছি, প্রত্যেকটা সূত্রের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে যেসব জায়গায় আমাদের ই ছিল, আমরা এই চ্যাপ্টারে পেয়েছি হচ্ছে কি বি। প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় ডি ছিল সেসব জায়গায় আমরা পেয়েছিলাম হচ্ছে কি তার ইকুইভ্যালেন্ট একটা এইচ। আগে আমরা যেসব জায়গায় এপসাইলন পাইছিলাম সেই সব ইকুয়েশনের মধ্যে 1/ε পেয়েছি। এই যে এই জিনিসটা পেয়েছি, এই জিনিসটা আমি আবার দেখাবো আর কি, যে এটা কি আসলে আমরা এরকম পাইছি কিনা আর কি। এই কম্পারিজনটা দেখানোর জন্য ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ইকুয়েশন গুলোর মধ্যে যে একটা মিল আছে, সিমেট্রি আছে, এই মিলটা দেখানোর জন্য আসলে তোমাদের ওই যে ইকুয়েশনের জন্য হ্যান্ডআউটস ফোল্ডারের মধ্যে কম্পারিজন নামে একটা কাগজ দিয়েছিলাম। ওই কম্পারিজনের কাগজটা বানানোর উদ্দেশ্যটাই আসলে প্রথমে ছিল যে এই যে মিল যে আছে এই মিলগুলো দেখানোর জন্য। তো আমরা যদি ওইভাবে করে দেখি তাহলে আমরা বলতে পারি যেসব জায়গায় ডি আছে সেসব জায়গায় আমরা এইচ দিব, যেসব জায়গায় ই ছিল সেসব জায়গায় আমরা হচ্ছে কি বি দিব। তাহলে আমাদের ইকুয়েশন উইল টার্ন ইনটু ½ B.H ½ μH² ½ B² / μ। এরকম করে আমরা হচ্ছে কি লিখতে পারি। এই হচ্ছে প্রমাণ। সুতরাং এখানে আসলে কিছু প্রমাণ বলতে গিয়ে কিছুই হয়নি। আমরা আগে ইকুয়েশন গুলো এরকম ছিল, আমাদের এক্সপিরিয়েন্স বলে ই এর জায়গায় বি, ডি এর জায়গায় এইচ, এপসাইলনের জায়গায় 1/μ আমরা পেয়েছি প্রত্যেকটা ইকুয়েশনে। যদি তাই হয়ে থাকে তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আওয়ার ইকুয়েশন উইল লুক সামথিং লাইক দিস। সুতরাং দিস ইজ কাইন্ড অফ লাইক, মানে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করেছি। তুমি যদি এই প্রমাণে সন্তুষ্ট না হও তাহলে তোমাদের আরো ভালো প্রমাণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি সাদিকুর বইয়ের মধ্যে অনেক রিগোরাস প্রমাণ দেওয়া আছে। চাইলে ওইটা দেখতে পারো আর কি, ওটা ম্যাথমেটিক্যালি অনেক রিগোরাস। কিন্তু এইটা যেহেতু স্যার মানে অন্য সেকশনে এইভাবে করে পড়াইছেন, লাস্ট বার এরকমই পড়াইছেন, তো আমি আসলে এই জন্য এরকম পড়াই রেখে দিচ্ছি। কিন্তু এইটা পড়ানোর কারণ হচ্ছে কি এইটার, যেটা বললাম, এইটার যে সূত্রটা অনেক অঙ্কে কাজে লাগে। কোন সূত্রটা কাজে লাগে? আমরা এইমাত্র এই যে এই ইকুয়েশন যেটা দেখলাম ½ B²/μ, এই ইকুয়েশনটাকে এভাবে করে লিখতে পারি। একটু আগে আমরা দেখলাম যে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্ডাক্টরের ক্ষেত্রে কি পরিমাণ এনার্জি স্টোর করে রাখে, সেটা হচ্ছে কি ½ Li²। তাহলে এখানে এল আমরা বলতে পারি 2Wm/I²। এখন আমরা আবার দেখতেছি এইমাত্র যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি ½ B²/μ। এই সূত্রটা আমরা যদি এখানে বসায় দিই তাহলে আমাদের ইকুয়েশনটা উইল টার্ন ইনটু দিস: L equal to 2 divided by I square volume integral of B square by mu dV.
এই মিউটা তো আসলে একটা জাস্ট ভ্যালু, সুতরাং এটাকে আমরা চাইলে বাইর করে আনতে পারি। সুতরাং তুমি এই যে বিটা আছে, কোন একটা সিস্টেমের যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু তুমি জানতে পারো, সেটাকে তুমি যদি ভলিউম ইন্টিগ্রেশন করো, তার সাথে 2 দিয়ে গুণ করে, কারেন্ট স্কোয়ার দিয়ে ভাগ করে, মিউ দিয়ে ভাগ করো, তাইলেও কিন্তু ইন্ডাকটেন্স বার করতে পারো। সুতরাং ইন্ডাকটেন্স বার করার যে অঙ্কগুলো আছে, আমরা লাস্ট ক্লাসে একটা ইন্ডাকটেন্স বার করার একটা অঙ্ক করছি আর কি, সিমিলার ওয়েতে ইন্ডাকটেন্স বার করার এই সূত্রটা দিয়ে আমরা চাইলে ইন্ডাকটেন্স বার করতে পারি আর কি। তো আমরা যদি একটু দেখি, আমরা যদি দেখি দুইটা পয়েন্ট আমার প্রুফ করার ছিল, সেটা হচ্ছে কি যে আমরা আগে এই জিনিস দেখে আসছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এবং এই কম্পারিজনের কাগজটা তোমাদের দেওয়া আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স এর যে ইয়েটা আছে, কম্পারিজন যেটা আছে, এই কম্পারিজনটা ফার্স্ট পেজ তোমাদের এইটাই দেওয়া আছে। আমরা এই সূত্রগুলো অলরেডি পড়েছি, যে তোমার ফোর্স অন এ চার্জ, একটা চার্জে যে পরিমাণ ফোর্স দিতে পারে, সেই ফোর্সটা হচ্ছে গিয়ে তার ইলেকট্রিক ফিল্ড এবং চার্জের উপর ডিপেন্ড করে। ইলেকট্রোস্ট্যাটিক্সে, ম্যাগনেটোস্ট্যাটিক্সে যে ফোর্সটা, সেটা হচ্ছে গিয়ে ইউ ক্রস বি এবং তার সাথে কিউ গুণ করতে হয়। এই সূত্রটা আমরা এখন দেখবো আর কি। এফ ইকুয়াল টু, এটা আমরা পড়ছিলাম কুলম্বস ল, কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সূত্রটা আমরা দেখবো, এটাকে বলা হয় অ্যাম্পিয়ার্স ফোর্স ল একটু পরে। আমরা যেসব জায়গায় ইলেকট্রিক ফিল্ড বার করছিলাম, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা ছিল অনেকটা এরকম, 1/4πε ভলিউম ইন্টিগ্রাল অফ রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং বি এর ইকুয়েশন দেখছিলাম মিউ আই ডিভাইডেড বাই 4π লাইন ইন্টিগ্রাল অফ ডিএল ক্রস এ আর। এই জিনিস আমরা দেখছিলাম। ভোল্টেজের বেলায় দেখছিলাম দুই ধরনের ভোল্টেজ ছিল, একটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর সময় ভোল্টেজটাকে আমরা ভি বলছিলাম, ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমাদের ভোল্টেজটাকে আমরা বলছিলাম এ, যেটাকে বলছিলাম ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, এবং সেটা ছিল হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ড করে, এটা ভেক্টর, এবং কারেন্টের ডিরেকশন যেদিকে, এর ডিরেকশন হচ্ছে এইদিকে। তারপর পটেনশিয়াল পড়ছিলাম, ওইখানে পটেনশিয়ালের সাথে এটার যে সম্পর্ক, সেটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ বি, আর এখানে পটেনশিয়ালের সাথে ফিল্ডের যেটা সম্পর্ক, বি ইকুয়াল টু কার্ল অফ এ। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা জায়গায় যদি দেখতে পারো, যখন ডি ছিল তখন আমাদের এইচ আছে, যখন ই ছিল তখন হচ্ছে গিয়ে বি আছে, এবং ইকুয়েশন গুলো যদি, যেমন ভোল্টেজের ইকুয়েশনটা যদি খেয়াল করো, 1/4πε0, আর এর বেলায় গেছে হচ্ছে মিউ ডিভাইডেড বাই 4π। ইলেকট্রিক ফিল্ডের বেলায় 1/4πε0, এখানে কি আছে, মিউ ডিভাইডেড বাই 4π। সুতরাং একটু আগে যে কথাটা বলতেছিলাম, যেসব জায়গায় 1/4πε0 আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স ইকুয়েশন গুলো হয়ে গেছে হচ্ছে মিউ ডিভাইডেড বাই 4π। ই এর জায়গায় আসছে হচ্ছে গিয়ে বি, ভি এর জায়গায় আসছে হচ্ছে গিয়ে এ, আবার হচ্ছে ডি এর জায়গায় আসছে হচ্ছে গিয়ে এইচ, এবং সেইভাবে করে হচ্ছে কি সম্পর্কগুলো তৈরি আসছে, এবং সেটার উপর বেস করে কিন্তু আমরা এই যে এনার্জি ডেন্সিটি বলো বা অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন এ সিস্টেম, এই জিনিসটা কিন্তু এখান থেকেই আসছে আর কি। আর বাকি যে ইকুয়েশন গুলো, যেমন লাস্ট ক্লাসে তোমাদের একজনের প্রশ্ন ছিল ফ্লাক্স নিয়ে অনেকে প্রশ্ন করছিল আর কি। ফ্লাক্স আমরা আগেও কিন্তু পড়ছি, ই ডট ডিএস এর সারফেস ইন্টিগ্রেশনকে আমরা বলি হচ্ছে কি ফ্লাক্স, আর ম্যাগনেটোস্ট্যাটিক্স এ বি ডট ডিএস এর যে সারফেস ইন্টিগ্রেশন, এটাকে আমরা বলি হচ্ছে কি ফ্লাক্স। আর বি কে তুমি যদি এই সূত্রে ফালাও, বি ইকুয়াল টু কার্ল অফ এ, সেখান থেকে লিখলে তুমি এটাকে লাইন ইন্টিগ্রেশন অফ এ ডট ডিএল হিসেবে তুমি হচ্ছে গিয়ে লিখতে পারো আর কি, ফ্লাক্সের সংজ্ঞা। আর যখন আমরা ম্যাটেরিয়াল নিয়ে কথা বলছিলাম, তখন হচ্ছে গিয়ে কি আসছিল, পোলারাইজেশন যখন আসছিল, তখন আমরা হচ্ছে গিয়ে আসলে ডি পেয়েছিলাম, ডি ইকুয়াল টু মিউ ই প্লাস পি, এরকম একটা, বা পি ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি, এটাকে বলা হয় চি, চি ইন্টু মিউ, চি এফসাইলন ই। এটা আমরা বলছিলাম পোলারাইজেশন। সিমিলারলি ম্যাগনেটাইজেশন আমরা বলছিলাম, ম্যাগনেটাইজেশন হচ্ছে গিয়ে চি এম ইন্টু এইচ। চি এমটা কি ছিল, চি এমটা ছিল হচ্ছে গিয়ে তোমাদের কি, এটা ছিল হচ্ছে সাসেপ্টিবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। তো এম হচ্ছে ম্যাগনেটাইজেশন, পি হচ্ছে পোলারাইজেশন, এগুলো কিন্তু সিমিলার জিনিস আর কি। এইভাবে করে যদি কম্পেয়ার করে পড়ো, তাহলে হচ্ছে কি তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া। তো সেটার বেস করে কিন্তু আজকের এই প্রমাণটা করানো হলো। আবার তুমি যদি তোমার ইয়েতে যাও, এই যে এটা যেখানে থেকে আমি নিয়েছি, সেটা হচ্ছে চ্যাং এর বই, চ্যাং এর বইয়ের এই সূত্রটা ইউজ করে আমাদের এই একটা অঙ্ক করানো আছে, এটা বাসায় করবা। এটা আরো বিস্তারিত করবা, এটা কিন্তু খুব শর্টকাটে শেষ করে দিছে আর কি, এটা আরো বিস্তারিত ভাবে করবা। লাস্ট ক্লাসে আমরা যে অঙ্কটা করছিলাম, এক্স্যাক্টলি সেম অঙ্কটাই হচ্ছে কি এটা। এখানে কি বলা হয়েছে, determine the inductance per unit length of a coaxial transmission line that has a solid inner conductor of radius a and a very thin outer conductor of inner radius b। তার মানে লাস্টের ক্লাসটার হুবহু যে অঙ্কটা ছিল, সেই হুবহু যে সেম জিনিসটা, কিন্তু এখানে একটা কথা বলে দিচ্ছে, বাই ইউজিং স্টোরড ম্যাগনেটিক এনার্জি। তার মানে ম্যাগনেটিক এনার্জির যে সূত্রটা আছে, তার মানে এই সূত্রটা ইউজ করে,
যে ম্যাগনেটিক এনার্জি সূত্রটা ইউজ করে হচ্ছে কি তোমাকে ইন্ডাকটেন্স বার করতে বলছে। সো এইখানে এই সেম কাজটাই করছে আর কি। তো এটা একটু দেখো আর কি, এটা দেখলে হয়তো বুঝতে পারবে আর কি। তো এই অঙ্কটা হচ্ছে গিয়ে সিমিলার জিনিস আর কি। আচ্ছা, তাহলে আমরা পরের অংশে হচ্ছে গিয়ে আগাই। আচ্ছা, এই চ্যাপ্টারের আপাতত লাস্ট টপিক হচ্ছে গিয়ে এইটা, ফোর্স বিটুইন টু কারেন্ট এলিমেন্ট। তো এখানে কি দেখানো হয়েছে, এখানে আমরা প্রমাণ করানোর চেষ্টা করতেছি যে তোমার একটা তার আর একটা তারের মধ্যে, দুইটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে দুইটা তার মানে দুইটা কারেন্ট এলিমেন্টের মধ্যে কি তাদের মধ্যে কোনো ঠেলাঠেলি বা কোনো ফোর্স দেয়, সেটা আমরা প্রমাণ করব। আমরা আগে জানছি যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ মুভ করার চেষ্টা করে, সে কি পরিমাণ ফোর্স ফিল করবে, এটা আমরা দেখছিলাম হচ্ছে কি কিউ টাইমস কি ইউ ক্রস বি। এই সূত্রটাকে আমরা বলছিলাম হচ্ছে কি লরেন্স ফোর্স ইকুয়েশনের মধ্যে আমরা নিয়ে আসছি আর কি। সুতরাং উই উইল স্টার্ট ফ্রম দিস ফর্মুলা। সো এই ফর্মুলা থেকে আমরা, তার আগে আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে কি আমরা ফার্স্টে ধরে নিই যে একটা ধরো তার, এই যে তারটা আছে, এই তারটা আমরা ফার্স্টে চিন্তা করব, ডাইনে আর কি আছে আমাদের কিছু জানার দরকার নেই, শুধুমাত্র একটা তার আমরা চিন্তা করি। তারটাকে আমরা যদি জুম আকারে লিখি, তাহলে আমরা হয়তো এইভাবে করে আঁকতে পারি। এইভাবে করে তারটা আমি আঁকলাম। তো এখানে বলেছে যে এই তারের মধ্যে, এই তারের এই ছোট অংশটুকু আমি ধরো জুম করছি, এই তারের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম হচ্ছে গিয়ে এন, মানে এনটা, এতটা ইলেকট্রন আছে পার ইউনিট ভলিউমের মধ্যে। তারপরে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে চার্জ অফ ইচ ইলেকট্রন, এখানে যে কয়টা ইলেকট্রন আছে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়ে ই। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার, এই তারের ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে গিয়ে এস। ডিফারেন্সিয়াল এরিয়া অফ দা হচ্ছে, ডিফারেন্সিয়াল এরিয়া না, এটা হবে ডিফারেন্সিয়াল লেন্থ অফ দা ওয়্যার হচ্ছে গিয়ে ডিএল। তার মানে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম ডিএল, এই যে তোমাদের ছবিতে এটা বলছে এটা এল, ডিএল ধরে নিছে। তাহলে আমি যদি এই ক্রস সেকশনাল এরিয়া মানে এস এর সাথে ডিএল যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো? আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে এইটুক, কালার চেঞ্জ করি, তাহলে এখান থেকে এইটুকের মধ্যে যে একটা ভলিউম তৈরি হলো, সিলিন্ড্রিক্যাল একটা তোমার কোকের ক্যানের মতো একটা ভলিউম তৈরি হলো, সেই ভলিউম পাওয়া যায় নাকি? সারফেস এরিয়ার সাথে ক্রস সেকশনাল এরিয়ার সাথে লেন্থ আমি যদি গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে কি আসলে ভলিউম পাবো। তো এইখানে কি করছে, এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করেছে যে তাহলে এই তারের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে সে কি পরিমাণ ফোর্স সে দিবে। যেহেতু এর মধ্যে চার্জ ফ্লো হচ্ছে, তাহলে নিশ্চয়ই একটা তোমার দিবে, ফোর্স দিবে। সেই ফোর্সটা কি হবে, সেই ফোর্সটাকে আমরা এইভাবে করে বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে ইউ ক্রস বি। এই যে ইউ ক্রস বি, এটা ঠিক আছে, কিন্তু এখানে কিউটাকে একটু ভেঙে লেখছে, সেটা কিভাবে, এস ডিএল। এস ডিএল মানে কি, এস ডিএল মানে হচ্ছে কি ভলিউম, তার সাথে লেখছে ভলিউমের সাথে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, মানে কয়টা ইলেকট্রন আছে প্রত্যেক ইউনিট ভলিউমে, সেটা দিয়ে তুমি গুণ করছো। তার সাথে তুমি হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করছো, মানে কত কুলম চার্জ। তাহলে এই পুরো অংশটা তুমি যদি গুণ করো, তাহলে তুমি পাবা এই ভলিউমের মধ্যে কি পরিমাণ চার্জ আছে, বা সেটাই হচ্ছে গিয়ে কিউ। সুতরাং এটাকে আসলে পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে কিউটাকে এইভাবে করে আমরা ভেঙে লিখছি আর কি এখানে। সুতরাং এই সূত্র এবং এই সূত্রটা কিন্তু আসলে সেম, আমাদের জানা সূত্র। পরের স্টেপে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে ইউ এবং ডিএল এই জিনিসটাকে সলভ করছি। সব করছি মানে হচ্ছে কি লেন্থ আসলে একটা হচ্ছে গিয়ে তোমার স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এখানে ইউটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন এই সূত্রটা পড়ছিলাম আমরা জানি ইউ এর একটা দিক আছে, ধরো ইউ হচ্ছে তারের মধ্যে দিয়ে উপরের দিকে যাচ্ছে ইউ। এখন এই লেন্থ ভেক্টরটা আমি ধরলাম হচ্ছে কি উপরের দিকে, তার মানে দিকটা আমি চেঞ্জ করলাম। এই ভেক্টর মাথাটা আমি হচ্ছে গিয়ে কি করলাম, এই ভেক্টরটা উঠায় দিলাম, এখানে নাই। আর এই লেন্থটা আমরা কি করলাম, ডিএল এর মাথায় দিয়ে দিলাম। ডিএল এর মাথায় মানে ডিএলটা আগে স্কেলার ছিল, এটাকে আমি এখন ভেক্টর বানাই দিলাম, দিকটা এর মাথায় দিয়ে, আর ম্যাগনিটিউডটা আমি এখানে দিয়ে ইউটাকে ফাঁকা করে দিলাম। কেন ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই পার্টটুকে আমি এখন বলতে পারি হচ্ছে কি কারেন্ট হিসাবে। এটাকে কারেন্ট বললে জিনিসটাকে একটু কম্প্যাক্ট হয়ে গেল, তাহলে আমাদের কারেন্টের আমাদের আর ঝামেলা করবে না আর কি। আমরা এখন লেন্থ দিয়ে বা লাইন ইন্টিগ্রেশন দিয়ে আমরা এটাকে হিসাব করতে পারবো। এই কাজটা করার উদ্দেশ্য একেবারে পরের লাইনে ক্লিয়ার হয়ে যাবে। পরের লাইনে কি হয়েছে আমি বলতে পারতেছি যে তাহলে ফোর্স কি।
এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএল ডিস্টেন্সের জন্য যে ফোর্সটা সেটা আমি বলতে পারলাম হচ্ছে কি এইটা। তাহলে পুরা তারের জন্য ফোর্স কি হবে, প্রত্যেকটা অংশ তোমাকে কি করতে হবে, তুমি যদি জাস্ট লেন্থ বরাবর, এই যে লেন্থ বরাবর, এই সি হচ্ছে কি লেন্থ, এই লেন্থ বরাবর তুমি যদি লাইন ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে কি টোটাল কি পরিমাণ ফোর্স সে দেয়। সো এটা খুবই সিম্পল আর কি। এটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এখন এটা গেল, তাহলে আমরা ফোর্স পেলাম যে যদি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তার চারপাশে কি পরিমাণ ফোর্স দেয়। এখন এই তার থাকা অবস্থায় ধরো পাশে আমি আরেকটা তার এখন নতুন করে ইন্ট্রোডিউস করলাম, সো লেটস ইন্ট্রোডিউস লুপ নাম্বার 2। If another loop with current I2 is nearby, we know that I1 in C1 will cause a magnetic field B12. যেহেতু প্রথম লুপের মধ্যে দিয়ে আমি I1 পরিমাণ কারেন্ট ফ্লো করাচ্ছি, তাহলে নিশ্চয়ই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হচ্ছে, এবং সেই ফিল্ডটা কি হবে, এই ফিল্ডটা কিন্তু এইরকম আর একটা পাশের লুপকেও কিন্তু কাট করতে পারে। সো ধরো সেটা হচ্ছে পাশের লুপকেও এভাবে করে কাট করছে। তাহলে এই যে লুপকে কাট করছে এই ফিল্ড লাইন গুলোকে আমরা বলতেছি হচ্ছে কি B12। তাহলে যেহেতু দ্বিতীয় যে তোমার লুপটা আছে, এই দ্বিতীয় লুপটাও কিন্তু B12 সে ফিল করবে, তাহলে B12-র জন্য সে দ্বিতীয় লুপটা কি পরিমাণ ফোর্স ফিল করবে সেটা আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি সেটা এখানে লেখা হয়েছে, C2 will feel the flux B12, এই যে B12টা সে ফিল করবে। অ্যান্ড তাহলে এই B12 ফিল্ডের জন্য সে কি পরিমাণ ফোর্স ফিল করবে, সেই ফোর্সের সূত্রটা আমরা বলতে পারি যে ফোর্স ডিপেন্ড করতেছে কারেন্টের উপরে এবং ডিএল ক্রস বি এর উপরে। এখন দ্বিতীয় যে লুপটা এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করতেছে কত, I2, তাহলে আমরা এখানে লিখলাম ফোর্সটা হচ্ছে I2 হবে। তারপরে কি এই পুরো তারটা কি পরিমাণ ফোর্স ফিল করতেছে, সুতরাং এই C2 লুপ যেটা আছে, এই C2 লুপ আমি যদি এটা নাম দিই, পুরো C2 লুপের বরাবর তোমাকে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন করতে হবে। লেন্থটা কি হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এখানে ছোট যে লেন্থ আছে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট লেন্থ, এই যে এখানে যেটা দেওয়া আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট লেন্থ আমাকে ধরে নিতে হবে, এবং কোন ফিল্ডের জন্য সে ফোর্সটা ফিল করবে সেই ফিল্ডটা কিন্তু আবার মানে তৈরি হয়েছে বাম পাশের তারটার জন্য, সেটা হচ্ছে কি B12। এখন আমরা বায়োসাফার্ট ল থেকে আমরা জানি যে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে তার থেকে আর ডিস্টেন্স দূরত্বে একটা বিন্দু আছে, এই বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়, দিস ইজ ডিফাইন্ড বাই বায়োসাফার্ট ল, যেটা আমরা বিস্তারিত প্রমাণ দেখছি। সো অ্যাকর্ডিং টু বায়োসাফার্ট ল আমরা বলতে পারি B12 ইজ ইকুয়াল টু মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই লাইন ইন্টিগ্রেশন অফ ডিএল ক্রস AR12। AR12 হচ্ছে কি এদের মাঝখানে যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সের ইউনিট ভেক্টর। জানো ইউনিট ভেক্টর মানে হচ্ছে কি সে একটা দিক প্রকাশ করে, এর কোনো ভ্যালু নাই, 1 2 3 4 কোনো ভ্যালু নাই, এটা ভ্যালু হচ্ছে কি ইউনিট ভেক্টর, মানে এদের এক ভ্যালু, সে শুধুমাত্র একটা দিক প্রকাশ করে। এবং DL1 হচ্ছে গিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্স, যে এইটুক ডিস্টেন্সের জন্য আমার হচ্ছে এই ফিল্ডটা তৈরি হচ্ছে, এবং R12 হচ্ছে এদের মাঝখানের লেন্থ, এদের মাঝখানে দূরত্ব, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই B12টা তুমি যদি এখানে বসায় দাও তাহলে যেটা হবে, সুতরাং আওয়ার ফোর্স উইল বি F12 ইজ ইকুয়াল টু কি I2 লাইন ইন্টিগ্রেশন অফ C2 DL2, এইরকম রয়ে গেল, জাস্ট B12টা এখানে বসে দিলে মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই লাইন ইন্টিগ্রেশন অফ DL1 ক্রস AR12, এই জিনিসটা রয়ে গেল। তো এখন এর মধ্যে থেকে মিউ নট হচ্ছে কি জাস্ট একটা ভ্যালু, সুতরাং এটা বাইরে চলে আসবে। আই নট ইজ এ ভ্যালু, সুতরাং এর মধ্যে ইন্টিগ্রেশন করে লাভ নাই। 4 পাইও হচ্ছে কি জাস্ট একটা ভ্যালু, সুতরাং মিউ নট ডিভাইডেড বাই 4 পাই I1 I2 এগুলোকে সব আমরা ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসতে পারি। আমরা এই জিনিসটা ভিতরে ঢুকাই দিলে তখন আমরা বলতে পারি DL1 ক্রস AR12 ক্রস GL2, এই তিনটে জিনিসের ক্রস প্রোডাক্ট করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে এই ফোর্সের ভ্যালুটা, এটা কিন্তু যেহেতু বোল্ট করা এটা হচ্ছে গিয়ে মানে ভেক্টর। সো এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার্স ফোর্স ল। এই প্রমাণটা পড়ানোর সময় অন্য সেকশনে ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেট দিছি, তোমাদেরকেও আমি দিই। অ্যাম্পিয়ার্স ল কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে কি অ্যাম্পিয়ার্স ল জাস্ট জেনারেলাইজড অ্যাম্পিয়ার্স ল কিংবা অ্যাম্পিয়ার্স ল যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল অফ ফোর্স বা অ্যাম্পিয়ারের ফোর্স ল। দুইটা কিন্তু তোমরা অনেক সময় কনফিউজ করে ফেলো, সুতরাং কোশ্চেন যখন দেওয়া হবে কোশ্চেনটা একটু দুইবার করে পড়বা যে আসলে চাওয়া হয়েছে কি অ্যাম্পিয়ার্স ল অফ ফোর্স নাকি জাস্ট জেনারেলাইজড অ্যাম্পিয়ার্স ল, সেইটা দেখে অ্যান্সার করবা, আদারওয়াইজ তোমরা হচ্ছে গিয়ে মানে কনফিডেন্টলি ভুল অ্যান্সার করে চলে আসবে আর কি। তো এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি, এই সূত্র নিয়ে? আচ্ছা,
যদি না থেকে থাকে তাহলে আমরা একটু একটা ভিতরে যাই যে আসলে এই তিনটা জিনিস ক্রস প্রোডাক্ট করে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ধরো একটা তার আছে, এই একটা তারের মধ্যে দিয়ে নিচ থেকে উপরের দিকে হচ্ছে কি কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এই কারেন্টের ফ্লো এর ডিরেকশন এখানে হচ্ছে কি তিনটা জিনিস ক্রস আছে। আমি আপাতত দিক বোঝানোর চেষ্টা করব, ম্যাগনিটিউড তো বুঝছোই আর কি, ম্যাগনিটিউড হচ্ছে এগুলো হিসাব করলে তুমি একটা ভ্যালু পাবা, সেটাই হচ্ছে গিয়ে এত নিউটন ফোর্স তুমি পাবা। এখন আমরা দিকটা নিয়ে আমরা কনসার্ন, দিকটা কিন্তু বোঝার জন্য আমাকে তিনটা ভেক্টরের হিসাব করতে হবে। সো ধরো এইখানে একটা তার এই বরাবর আছে আর একটা তার এই বরাবর আছে, এখানে যে ছবিটা দেওয়া আছে কি সেটা, এখানে হচ্ছে I1 আর এখানে হচ্ছে কি I2 কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। তাহলে কারেন্টটা যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে আমরা এইটার ডিরেকশন কোন দিক বলতে পারি, আমরা বলতে পারি যে DL1 নিচ থেকে উপরের দিকে, সুতরাং এটা হচ্ছে গিয়ে জেড ডিরেকশনে আছে। আচ্ছা, তাহলে এদের মাঝখানের যে তোমার ডিস্টেন্সটা আছে, এদের মাঝখান থেকে আমি যদি একটা লাইন টানি, এইটা যদি তোমার ইয়ে হয়, এই দিকটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন, উপর হচ্ছে গিয়ে জেড ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশন হচ্ছে আমরা এইদিকে ধরে নিলাম, তাহলে এই আরটা হচ্ছে এক্স ডিরেকশন। যদি তাই হয়ে থাকে তাহলে প্রথম যে পার্টটা এইটা হচ্ছে গিয়ে জেড এর ডিরেকশন, সেটার সাথে তোমাকে কি করতে হবে, এক্স ডিরেকশনে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাইলে জেড এর সাথে এক্স তুমি যদি ক্রস প্রোডাক্ট করো তুমি কি পাবা, আমরা জানি ক্রস প্রোডাক্টের সূত্র, এটা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম, কোনো ক্যাচালের সিস্টেম না আর কি। তাহলে এটা আমরা পাবো হচ্ছে কি ওয়াই, ওয়াই এর দিকে হচ্ছে কি এরা দুইজন হচ্ছে ফোর্স দিচ্ছে আর কি। কিন্তু এখনো শেষ হয়নি আর কি, যেহেতু দ্বিতীয়টার মধ্যেও কারেন্ট যাচ্ছে আমাকে এটাকেও ক্রস প্রোডাক্ট করতে হবে। তো দ্বিতীয়টা হচ্ছে নিচ থেকে উপরের দিকে কারেন্ট দেয় আর কি, তাহলে এই ডিরেকশনটাও হচ্ছে গিয়ে কি DL2 ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে কি জেড। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে কি আসছে হচ্ছে ওয়াই, সেইটার সাথে তোমার DL2 এইটাকে আমি বলতেছি হচ্ছে কি জেড ডিরেকশন, বা এই যে এইটা, এইটা ইকুয়াল টু হচ্ছে কি জেড ক্রস ওয়াই তুমি বলতে পারো। তখন জেড ক্রস ওয়াই মানে হচ্ছে গিয়ে -x। তাহলে এই যে এই তিনটা জিনিস গুণ করে আমি অ্যান্সার পেলাম হচ্ছে গিয়ে কি -x ডিরেকশন। এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি, রেজাল্ট দেখে তুমি রেজাল্টের ইন্টারপ্রিটেশন করো। তোমাদের মাথা একটু দেখি মাথা চলে কিনা আর কি, কারণ তোমাদেরকে একটা কোশ্চেন দিছিলাম একটু চিন্তা ভাবনা করার জন্য, সেই কোশ্চেনের অ্যান্সার আসলে তোমরা যেভাবে দিছো, একটা জিনিস প্রপোর্শনাল হলো ওই জিনিসটাকে ম্যাক্সিমাম ভ্যালু একটা দরকার হয়। এই জিনিস অ্যান্সার করতে তোমাদের যে এত চিন্তা ভাবনা করতে হয়েছে, তোমাদের মাথা খাটাও না, মুখস্থ করে যাও ওখানে। দেখি এটা অ্যান্সার দেখে কি বুঝছো বলো দেখি। তিনটে জিনিস ক্রস প্রোডাক্ট করে আমি অ্যান্সার পাইছি হচ্ছে -x, এটা মানে কি? কেউ জানো না? স্যার উল্টা ডিরেকশনে হবে এরকম কিছু স্যার বুঝাচ্ছে। উল্টা ডিরেকশনে ডিরেকশন মানে? ডিরেকশন স্যার চেঞ্জ হয়ে গেছে স্যার। ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এটা মানে কি বুঝাচ্ছে আর কি, ডিরেকশন চেঞ্জ হওয়া মানে কি? যে বলতেছিল সেই বলো, আসলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া মানে আসলে কি বোঝাচ্ছে? স্যার ফোর্স ডিরেকশন থেকে উল্টা স্যার, যেদিকে ফোর্স দেওয়া হচ্ছে ওইটার থেকে। আচ্ছা, F12 রেজাল্টটা আসলে কি বোঝাচ্ছে? F12 মানে কি, মানে এটা কি কিসের ভ্যালু প্রকাশ করতেছে? স্যার এই কারেন্ট ওয়ান আর টু দুইটার স্যার দুইটা এলিমেন্ট যে দুইটা সেই দুইটার স্যার ফোর্স যেটা ক্রিয়েট হচ্ছে। লেখাই আছে কিন্তু, আমি এই জন্য বললাম যে বাকি তোমরা মাথা মনে হয় খাটাও না। হেডিংটা কি, ফোর্স বিটুইন টু কারেন্ট এলিমেন্ট, এটাই তো জি আমরা স্যার। আজকে প্রমাণ করতেছি। সো দুইটা কারেন্ট এলিমেন্ট কি ফোর্স দিবে, এই ভ্যালু দ্বারা বোঝানো হবে কত নিউটন ফোর্স দিচ্ছে। আর এর ডিরেকশনটা বুঝাবে হচ্ছে গিয়ে যে তোমার তারা কি পরিমাণ কি করবে, তারা কি পরিমাণ একজন আরেকজনের দিকে হচ্ছে গিয়ে ফোর্স দেয়। তো যাই হোক, আমরা তাহলে ইয়ে করি আর কি, আমরা ভিডিও দেখি, তোমাদেরকে ভিডিওগুলো অলরেডি দেওয়া আছে ইয়েতে, তোমাদের এই ভিডিওগুলো অলরেডি হচ্ছে গিয়ে ইয়েতে দেওয়া আছে, তারপরে দেখেন।
তো এইখান থেকে যেটা বেসিক্যালি দেখানো হলো সেটা হচ্ছে কি যে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কি কারেন্টের ডিরেকশন দুইটা যদি সেম হয়, -x মানে একজন আরেকজনের নিচের দিকে টান দিবে, একজন আরেকজনের কাছে চলে আসবে। এইমাত্র যে ভিডিওটা দেখানো হলো, এই ভিডিওটা হচ্ছে এটা ডেমো। দুইটার কারেন্টের ডিরেকশন সেম ছিল, যখন একজন আরেকজনের কাছে চলে আসছে, কারেন্টের ডিরেকশন যদি একজন আরেকজনের থেকে উল্টা হয়, তাহলে সে হচ্ছে কি একজন আরেকজনের থেকে, তখন তুমি করে দেখো যে এখানে যদি তুমি DL1Z রাখো আর DL2টা সে সময় কি হবে, একজন আরেকজন উল্টা দিকে হলে -z হবে। তাহলে -z দিয়ে তুমি যদি ক্রস প্রোডাক্ট করে দেখো, তাহলে তুমি এখানে -x এর জায়গায় তুমি এখানে পাওয়া হচ্ছে গিয়ে +x। +x মানে একজন আরেকজনের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। সো